আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি সিপাল, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের। এখানে এই সেক্টরটা খুবই ছোট। ইউনিক হোটেল, সিপাল, পেনিনসুলা এবং বেস্ট হোল্ডিংস, এই চারটা শেয়ার আছে সম্ভবত ট্রাভেল অ্যান্ড লেজারে। তো সিপাল নিয়ে একটু বলবো, কারণ হচ্ছে এখানে যারা আমার ভিডিও শুনেন এখানে অনেক বিনিয়োগকারী আছে যারা সিপালে আসলে স্টক আছে। আমি টেকনিক্যাল ভিউ থেকে কথাগুলো বলবো, কারণ সিপাল ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং শেয়ার না, এটা আমার আগের ভিডিওতে বলা আছে। ফান্ডামেন্টাল দিক নিয়ে একটু বলি। এই ক্যাটাগরির শেয়ার 121 কোটি টাকা লেনদেন, 121 কোটি টাকা ফিড আপ যার। আর লং টার্ম লোন হচ্ছে 7 লাখ টাকা আছে, শর্ট টার্মও 7 লাখ টাকা আছে। তার রিজার্ভ আছে 102 কোটি টাকা। মানে 121 কোটি টাকার ফিড আপের মধ্যে তার রিজার্ভ হচ্ছে 102 কোটি টাকা। এটা খুবই পজিটিভ সিপালের জন্য, এই একটা বিষয় খুব পজিটিভ। যদিও তারা এজিএম কেন বারবার পিছাচ্ছে আমি জানি না, সম্ভবত হয়ে গেছে যে 28 তারিখে হওয়ার কথা। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিপালে 1 বছর আগে যারা এই শেয়ারে ছিলেন তারা 64% লসে আছে। গত মানে আজকের দিন পর্যন্ত যারা শেয়ার এন্ট্রি নিয়েছে প্রত্যেকে লসে আছে সিপালে। গত 15 দিনে যারা এন্ট্রি নিয়েছে 15 দিন আগে তারাও লসে আছে, যেমন 1 বছর আগে যারা এন্ট্রি নিয়েছেন সিপালে তারাও লসে আছে। এটা আসলে মানে আমরা একটা ধারণা সবসময় থাকে আর কত পড়বে, একটা শেয়ার যখন পড়া আরম্ভ করে আর পড়বে না, মানে আর কত পড়বে, আসলে পড়বে শেয়ারটা। আপনারা এই যে পতন হয়েছে, এটা পড়ছে, শেয়ারগুলো এসে থামছে কিন্তু এক একটা জায়গা, তার জায়গা অনুযায়ী রিয়েল প্রাইস যেটা সেখানে এসে থামছে। এটা অবশ্য যে ডিভিডেন্ডের উপর সবসময় নির্ভর করে তা না, ইপিএসের উপরে যে সবসময় নির্ভর করে এটা না। এখানে কয়েকটা বিষয় ক্যালকুলেশন আছে। নেম ফ্রেম একটার ব্যাপার আছে, তার শেয়ার সংখ্যা কত আছে, ডিরেক্টরদের কাছে কত আছে, পাবলিকের কাছে কত আছে, সমস্ত কিছু মিলে শেয়ারগুলো আসলে কোথায় এসে থামবে সেটা নির্ধারিত হয়। তো এক্ষেত্রে নির্ধারিত হয়েছে সিপাল আসলে এখন 34 টাকায় 10 পয়সা আছে। কোয়ার্টার ওয়ানে তার ইপিএস হচ্ছে -1 টাকা 5 পয়সা মাইনাস। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 40 পয়সা, 12 কোটি শেয়ার। এ হচ্ছে সিপালের মোটামুটি আমরা চোখে যেটা দেখি সেটার বর্ণনা দিলাম। এখন 1 মিনিট চার্টে যদি আসি, আপনারা যেটা দেখতেছেন 1 মিনিট চার্ট, সেটা হচ্ছে এখানে সকাল থেকে একটা সেল ছিল অনেক বড়, যার কারণে দিন শেষে আসলে ইন্ডেক্সও নেগেটিভ ছিল, তার উপর সেলও ছিল। শেয়ারগুলো আসলে শেয়ারটার প্রাইস কমে গেছে। তবে আমি এখন সেটা নিয়ে কথা বলা হচ্ছে সাপোর্ট জোন নিয়ে আমি কথা বলবো। সেটা মূলত আমি সেটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তার সাপোর্ট জোন নিয়ে। 1 মিনিট চার্টে যেটা দেখা যাচ্ছে, প্রথম দিকে সেল ছিল ঠিক আছে, কিন্তু শেষের দিকে এসে ওই সেলটার কারণেই এবং ইন্ডেক্সের মাইনাসের কারণে শেয়ারটা কিন্তু মাইনাসে ক্লোজ করছে। যদি ইন্ডেক্স মাইনাস না হতো তাহলে সিপাল কিন্তু সর্বশেষ ওয়ার্কিং ডেজে পজিটিভ থাকতো, কারণ শেষের দিকে এসে তার 2টা ট্রেড হয়েছে এবং 3টা ট্রেড হয়েছে এবং তিনোটাই কিন্তু তার পজিটিভ ট্রেড ছিল। এবং আপনারা নীল রঙের যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এখানেও কিন্তু ট্রেড হয়েছে, কিন্তু শেয়ারটাকে নিচে পালানো যায় নাই। বড় বড় ট্রেড হয়েছে একদম। অ্যাডজাস্টমেন্টের সময় বিশাল একটা অ্যাডজাস্টমেন্টের সময় বিশাল একটা ট্রেড হয়েছে নীল রঙের। আসলে শেয়ারটাকে ফালানোর স্কোপ ছিল না, এখান পর্যন্ত এসে থেমে গেছে। এটা হচ্ছে এই দিক বিবেচনায়। এখন আমরা যদি আসি তার 1 ইয়ার্স যে গ্রাফটা আছে সেখানে মোটামুটি 36 টাকা 40 পয়সা, মানে 33-এ সর্বোচ্চ যদি আসে নিচে 33 টাকা 60 পয়সা পর্যন্ত আসতে পারে সিপাল। এটা 36 টাকা 10 আর 33 টাকা 60, এটা আমি মনে করি না খুব বেশি ইম্পর্টেন্ট কিছু। আমি এটাকে একটা ভালো একটা সাপোর্ট জোন ধরবো। মানে আমি আশা করি যে এখান থেকে শেয়ারটা আপে যেতে পারে। মানে যারা এভারেজ করার স্কোপ খুঁজতেছেন যে এভারেজটা কোথায় করবো, আমি অনেক সময় হয়তো এই সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি, এবং আমাদের পুঁজিবাজারে সবচেয়ে বেশি প্রবলেম সেটা হচ্ছে এভারেজটা আমি কোথায় করব। এটা আসলে অনেক বিনিয়োগকারী ভাইরা হয়তো ক্যালকুলেশন করতে পারেন না। তো এখন আপনি চাইলে শেয়ারটাতে অ্যাভারেজ করার একটা স্কোপ আছে। যদি আপনি অ্যাভারেজ প্রাইসটা যদি আপনার আগের অ্যাসিস্ট্যান্ট যদি আপনি 39 টাকার পর্যন্ত যদি অ্যাভারেজ করে ফেলতে পারেন আপনার টাকা দিয়ে, এখন আছে 34 টাকা 10 পয়সা। আপনি যদি অ্যাভারেজ করলে যদি শেয়ারটার প্রাইস অ্যাভারেজ প্রাইস 39-40 টাকা হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব শর্ট টাইমে বেরোয় যেতে পারবেন। আর অ্যাভারেজ করার আগে একটা শেয়ার করে নেবেন, কী বলে, ক্যালকুলেশন করে নেবেন আগেই যে আপনি ধরুন আপনার এই শেয়ারটা সিপালে ধরুন আপনার 80 টাকা কেনা আছে, ধরে নিলাম 1 লাখ টাকার। এরপর আপনি এখন 36 টাকা 10 পয়সা আরও 1 লাখ টাকার কিনবেন। এইটাকে যোগ বিয়োগ করে অ্যাভারেজ করে আপনি দেখবেন যে আপনার অ্যাভারেজ প্রাইস কত হয়, আগে বাইরে হিসাব করবেন, করে তারপর শেয়ার
কিনে অ্যাভারেজ করে নেবেন। মন চাইলে কিন্তু অ্যাভারেজ করা যাবে না, অ্যাভারেজ করার সিস্টেমটাও জানতে হবে। তো সব কিছু মিলাই সিপালকে আমি বলবো এই মুহূর্তে অ্যাভারেজ করার যে স্কোপ সেটা এখানে করা যায়। তারপরেও আপনি সব টাকা দিয়ে অ্যাভারেজ না করাই ভালো, কিছু টাকা অবশ্যই রেখে দেবেন। যদি আরও নিচে আসে তাহলে আপনি অ্যাভারেজ করে নেবেন। আর হয়তো শেয়ারটার সর্বোচ্চ শেয়ারটা 33 টাকা 60-50 এই লেভেলে যদি আসতে পারে, কিন্তু আমি মনে করি না এখানে আর আসার সুযোগ আছে। কারণ সে মোটামুটি কোয়ার্টার ওয়ানের যে ধকল সেটা সে সহ্য করে, মাইনাস ইপিএস থাকার পরেও ওটা সহ্য করে সেখানে পড়ে আছে। তার ডিভিডেন্ড সমস্ত কিছু তার কমপ্লিট এখন এই মুহূর্তে। সুতরাং সেটা যে কোনো মুহূর্তে এখান থেকে একটা যদি ভলিউম ভালো হয় তাহলে হয়তো ভালো কিছু হবে। আর এই শেয়ারটাতে যেসব বিনিয়োগকারী আসলে স্ট্রাক আছেন, যদি অনেক দামে শেয়ারগুলো কিনে থাকেন, আসলে দুঃখজনক, কিছু করার নাই। কারণ ওই দাম আপনি কখন পাবেন এটা বলা মুশকিল। মার্কেটে কোনো ভলিউম হচ্ছে না, এটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ একটা দিক। যতক্ষণ পর্যন্ত মার্কেটে ভলিউম না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কোনো শেয়ারেরই খুব বেশি আপ মুভমেন্ট আমরা পাবো না। আপনারা দেখতেই পাচ্ছেন গত কয়েকটা ওয়ার্কিং ডেজে হঠাৎ করে প্রাইস বাড়তেছে, একদিন বাড়তেছে তো দুদিন পড়তেছে। এটা মূলত ভলিউম নাই, এই কারণে। আর ভলিউম নাই মানে এটা না, আপনারা এটা কখনোই মনে করবেন না যে মার্কেটে টাকা নেই, টাকা আছে। সেটা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে মার্কেটে টাকা আসতেছে না। তো সব কিছু মিলাই আপনার সিপালটাকে একটা মানে অ্যাভারেজ করার জন্য উপযুক্ত সময় বলে আমি এখন মনে করি। আর অবশ্যই আপনারা অ্যাভারেজ করেন অথবা শেয়ার ক্রয় বিক্রয় যাই করেন, আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।